আমি দীর্ঘদিন যাবৎ ইসলামী আন্দোলনকে ভালোবাসতাম, ইসলামী আন্দোলনের মধ্যে যোগদান করেছিলাম। প্রথম যোগদান করাকালীন অবস্থায় আমাকে ইউনিয়নের সভাপতি বানাইছেন। কিছুদিন পরেই আমাকে কেন্দ্র থানার সহসভাপতি পদে নিযুক্ত করেছেন। এখন জামাতে ইসলামের মধ্যে যোগ দেওয়ার পিছনে কারণ হলো, আমি দেখেছি, লক্ষ্য করে দেখেছি, যদি কোনো নেতাকর্মী, কোনো সমর্থক যদি কোনো দল থেকে কোনো আপদ বিপদে পড়ে, তার পিছনে শেল্টার দেওয়ার মতো এরকম যোগ্য কোনো মানুষ নাই, অথবা ওই দল থেকে যে তাকে শেল্টার দিবে অথবা সহযোগিতা করবে, এরকম কিছু পাওয়া যায় না, অথবা আশা করলেও ভুল হবে। এটা হলো কোন পরিবারতন্ত্র রাজনীতি নয়। বাংলাদেশের যারা ইসলামের দোহাই দিয়ে যারা রাজনীতি করতেছে তারা হলো পরিবারভুক্ত রাজনীতি। জামায়াত ইসলামীতে আমি এমনি আসি নাই, আমি অনেক গবেষণা করে এবং অনেক রিসার্চ করে আমি বর্তমান ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক ছিলাম এবং নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলাম। তারপরেও সমস্ত পদ ছেড়ে এবং ত্যাগ করে আজকে একজন সাধারণ সদস্য হিসাবে পূরণ এমনি করি নাই। আমাদের হাতে আজকে একটা রাজনৈতিক বিশ্লেষণ এসছে, যেটা পড়লে মনে হয় যেন একটা জমজমাট সিনেমার ট্র্যাজেডি দেখছি। সিনেমার ট্র্যাজেডি? উপমাটা কিন্তু বেশ। হ্যাঁ, কারণ একসময় যে শক্তিটা রাজনীতির মাঠে রীতিমতো ঝড় তুলত, সেই চরমোনাইকে নিয়ে এই লেখায় এমন কিছু প্রশ্ন তোলা হয়েছে যা বেশ অস্বস্তিকর। মূল কথাটা হলো, জামায়াতের সাথে জোট ভাঙার পর তারা কি এখন পুরোপুরি একা আর অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে? আপনার সিনেমার উপমাটা আমি আরেকটু এগিয়ে নিই। হ্যাঁ। কারণ এখানে উত্থান আছে, পতন আছে, আর আছে একটা বড় সড়ো কি হতে পারতর আফসোস। ঠিক। একটা সময় ছিল যখন চরমোনাইয়ের পীর সাহেব কোথায় যাচ্ছেন, কি বলছেন, সেটা নিয়ে মিডিয়াতে রীতিমতো কাড়াকাড়ি পড়ে যেত। কিন্তু এই বিশ্লেষণটা বলছে সেই সোনালি দিন এখন অতীত। আজকের বাস্তবতা একেবারে ভিন্ন। আমাদের আজকের মিশন হলো এই লেখাটার গভীরে ডুব দেওয়া, বোঝার চেষ্টা করা যে কিভাবে এত বড় একটা সমর্থক গোষ্ঠী থাকা সত্ত্বেও একটা দল রাজনৈতিক মানচিত্র থেকে এভাবে প্রায় মুছে যেতে পারে। এর পেছনে কি শুধুই একটা কৌশলগত ভুল, নাকি আরও গভীর কোনো সংকট কাজ করছে? এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, এই বিশ্লেষণটা শুধু চরমোনাইকে নিয়ে নয়, এটা আসলে বাংলাদেশের জোটের রাজনীতির একটা বড়সড় পোস্টমর্টেম আর কি। আচ্ছা। এটা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে যখন দেশের রাজনীতি দুটো প্রধান শিবিরে ভাগ হয়ে যায়, তখন মাঝখানে থাকার চেষ্টা করাটা সাহসিকতা নয়, অনেক সময় এটা রাজনৈতিক আত্মহত্যার শামিল হয়ে দাঁড়ায়। আর চরমোনাইয়ের ঘটনাটা যেন তারই একটা কেস স্টাডি। একদম। আচ্ছা, তাহলে চলুন প্রথমে তাদের সে আগের অবস্থানটা একটু মনে করি। বিশ্লেষণটা যেভাবে বর্ণনা করছে, একটা সময় ছিল যখন টক শো থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত সবখানেই চরমোনাই একটা আলোচনার বিষয় ছিল। অবশ্যই। তাদের একটা সমাবেশের ডাক দেওয়া মানেই ছিল খবরের শিরোনাম। এটা একটা প্রভাবশালী অবস্থান। সেখান থেকে আজকের এই নীরবতায় আসার যাত্রাটা কিভাবে হলো? দেখুন, রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার জন্য গণমাধ্যমের মনোযোগ আর মানুষের মুখের আলোচনা হলো অক্সিজেনের মতো। এই লেখাটা বলছে চরমোনাইয়ের জন্য সেই অক্সিজেনের সাপ্লাইটাই বন্ধ হয়ে গেছে। এখন আর কোনো রাজনৈতিক জরিপে তাদের নাম আসে না, কোনো নির্বাচনী হিসাব নিকাশে তাদের ফ্যাক্টর হিসেবেও ধরা হয় না। এটা কিন্তু খুব মারাত্মক একটা লক্ষণ। এটাই তো সবচেয়ে অবাক করার মতো বিষয়। একটা আসনের নির্বাচনী লড়াই নিয়ে যখন কথা হয়, তখন দেখা যায় বিএনপি, জামায়াত বা এমনকি আরও ছোট কোনো দলের নামও আসছে। কিন্তু চরমোনাই, যাদের এত মুরিদ, এত সমর্থক, তাদের নামটাই আলোচনায় নেই। ঠিক এখানেই কৌশলগত ভুলের প্রশ্নটা আসে। যখন আপনি মূল স্রোত থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন, তখন আলোচনা থেকেও বিচ্ছিন্ন হয়ে যান। এই বিশ্লেষণটা একটা জোরালো যুক্তি দিচ্ছে যে চরমোনাইয়ের সাংগঠনিক শক্তি হয়তো এখনও আছে, তাদের মাহফিলে হয়তো এখনও অনেক লোক হয়, কিন্তু সেই শক্তিটাকে তারা রাজনৈতিক পুঁজিতে রূপান্তর করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। রাজনৈতিকভাবে তারা এখন এতটাই একা যে লেখক তাদের এতিম শব্দ দিয়ে বর্ণনা করেছেন। হ্যাঁ, এতিম শব্দটা কঠিন, কিন্তু বাস্তবতা বোঝানোর জন্য শায়দ এটাই সবচেয়ে উপযুক্ত। এই যে একা বা ব্যর্থ, এগুলো তো বেশ ভারী শব্দ। এই দাবির সপক্ষে কি কোনো নক্কর উদাহরণ দেওয়া হয়েছে লেখাটিতে? কোনো ঘটনা যা তাদের এই বর্তমান অবস্থাকে একেবারে স্পষ্ট করে তোলে? হ্যাঁ, এবং উদাহরণটা খুবই নাটকীয়। জামালপুরের একটা জনসভার কথা উল্লেখ করা হয়েছে, যা তাদের বর্তমান অবস্থাকে যেন একটা ছবির ফ্রেমে আটকে ফেলেছে। জামালপুরের জনসভা? হ্যাঁ,
সেখানে পীর সাহেব চরমোনাই নিজে উপস্থিত ছিলেন, কিন্তু লেখকের বর্ণনায় বিশাল মাঠে লোকসংখ্যা ১০০ জন ছিল কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। এক মুহূর্তের জন্য থামি, যে নেতার জনসভায় লাখো মানুষ আসত, যার একটা কথায় হাজার হাজার মানুষ রাস্তায় নামত, তার সভায় ১০০ জন লোকও নেই। এই দৃশ্যটা কল্পনা করতেই তো অবাক লাগে। অবাক লাগারই কথা। এটা তো শুধু সংখ্যার পতন নয়, এটা একটা সম্মানের পতনও বটে। বিশ্লেষণটা কি এই মনস্তাত্ত্বিক দিকটা নিয়ে কিছু বলেছে? ঠিক এই পয়েন্টটাই ধরেছে লেখাটা। এই ঘটনাটা শুধু একটা ব্যর্থ জনসভা নয়, এটা একটা প্রতীক। এটা তাদের রাজনৈতিক প্রতিপক্ষদের হাতে একটা বড় অস্ত্র তুলে দিয়েছে। কিভাবে? দৃশ্যটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই ট্রল শুরু হয়। প্রতিপক্ষরা, বিশেষ করে জামাত শিবিরের কর্মীরা, প্রশ্ন তুলতে শুরু করে, মুরিদরা সব গেল কোথায়? সবাই কি তাহলে জামাত হয়ে গেল? ও, এই উপহাসটা শুধু উপহাস নয়, এটা তাদের সমর্থক গোষ্ঠীর ভেতরে একটা বিভাজনের দিকেও ইঙ্গিত করে। তার মানে তাদের মূল সমর্থক গোষ্ঠী আর রাজনৈতিক সমর্থক গোষ্ঠীর মধ্যে একটা ফারাক তৈরি হয়েছে। একদম। এবং বিষয়টা আরও জটিল হয়ে ওঠে যখন আপনি দেখবেন যে শুধু সাধারণ সমর্থক নয়, দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও দল ছাড়ছেন। নেতারাও? হ্যাঁ, বিশ্লেষণটিতে উল্লেখ করা হয়েছে বিভিন্ন জায়গায় উপজেলা সেক্রেটারি বা জেলা পর্যায়ের নেতারাও পদত্যাগ করে জামায়াতে যোগ দিচ্ছেন। যখন একটা দলের নিচু তলার কর্মী এবং মাঝারি সারির নেতারা বুঝতে পারে যে এই দলের আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই, তখন তারা নতুন ঠিকানা খুঁজতে শুরু করে। এটা একটা জাহাজের ক্যাপ্টেনদের জাহাজ ছেড়ে দেওয়ার মতো ব্যাপার, মানে একটা গভীর আস্থার সংকট। ঠিক তাই, গভীর আস্থার সংকট। আর এই আস্থার সংকট কি তাদের সেই সিদ্ধান্তের সাথে সরাসরি জড়িত যখন তারা বড়জোট থেকে বেরিয়ে এসে একা চলার সিদ্ধান্ত নিল? বিশ্লেষণটা এই সংযোগটা কিভাবে দেখছে? এখানে আলোচনার মূল কেন্দ্রবিন্দু। লেখাটা একটা কি হতে পারত বা হাইপোথেটিক্যাল দৃশ্যপট এঁকেছে, যা শুনলে তাদের বর্তমান অবস্থার করুণ চিত্রটা আরও স্পষ্ট হয়। কি হতে পারত? লেখকের মতে, জামায়াতের সাথে জোটে থাকলে চরমোনাইয়ের দর কষাকষির ক্ষমতা অনেক উঁচুতে থাকত। কতটা উঁচুতে? কোনো নির্দিষ্ট ধারণা কি দেওয়া হয়েছে? হ্যাঁ, একটা হিসাব দেওয়া হয়েছে। বলা হচ্ছে, জোটে থাকলে তারা অন্তত ৫০টি আসনে দর কষাকষির সুযোগ পেত। ৫০টা আসন? হ্যাঁ, সেখান থেকে ৫ থেকে ১০ জন সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসাটাও অসম্ভব ছিল না। এমনকি ধরেন মন্ত্রিসভায় ২ জন মন্ত্রীর স্বপ্ন দেখাও তখন বাড়াবাড়ি মনে হতো না। ভাবুন একবার, কোথায় সেই সম্ভাবনা আর কোথায় আজকের এই শূন্যতা? কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। লেখক তো বলছেন এটা কৌশলগত ভুল, কিন্তু চরমোনাইয়ের দৃষ্টিকোণ থেকে দেখলে তারা হয়তো এটাকে আদর্শিক অবস্থান বা একলা চলনীতি হিসেবেই দেখছে, নিজেদের স্বকীয়তা ধরে রাখার একটা চেষ্টা। চমৎকার প্রশ্ন। লেখক সরাসরি চরমোনাইয়ের এই আদর্শিক অবস্থানকে ভুল বলছেন না, কিন্তু তিনি রাজনীতির বাস্তবতাকে সামনে আনছেন। মানে? তার যুক্তির সুরটা হল, রাজনীতির মাঠে টিকে থাকতে হলে মাঝে মাঝে আদর্শিক বিশুদ্ধতার চেয়ে কৌশলগত মিত্রতা বেশি জরুরি হয়ে পড়ে। লেখকের একটা উক্তি এখানে খুব গুরুত্বপূর্ণ। আমি নিজেই এমপি হব এই বিশ্বাস দিয়ে রাজনীতি চলে না, রাজনীতি চলে হিসাব নিকাশে। আর চরমোনাইয়ের ক্ষেত্রে এই হিসাবটাই মেলেনি। একদম। তাদের প্রত্যাশার পারদ অনেক উঁচুতে উঠেছিল, কিন্তু বাস্তবতা ছিল ঠিক তার বিপরীত। তার মানে তারা রাজনীতির কঠিন অঙ্কটা মেলাতে পারেনি, এবং ভুলটা ছিল টাইমিংয়ে। তারা এমন এক সময় জোট ছেড়েছে যখন দেশের রাজনীতি পরিষ্কারভাবে দুটি শিবিরে বিভক্ত। তারা কোনো শিবিরেই যোগ না দিয়ে তৃতীয় একটি শক্তি হওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেই শক্তি হওয়ার মতো ভিত্তি তাদের ছিল না। ফলে যা হওয়ার তাই হয়েছে। তারা না ঘরকা না ঘাটকা। এমনকি অন্যান্য ইসলামী দলগুলো তাদের পাশে নেই। না, যাদের নিয়ে একটা জোটের কথা শোনা যাচ্ছিল তারাও এখন নেই। এই একাকিত্বই তাদের রাজনৈতিক দরকষাকষির ক্ষমতাকে একেবারে শূন্যে নামিয়ে এনেছে। তাহলে আদর্শ আর বাস্তবতার দ্বন্দ্বে বাস্তবতা জয়ী হয়েছে অন্তত এই লেখকের চোখে। কিন্তু আলোচনার শেষে এসে বিশ্লেষণটি একটা একেবারে ভিন্ন দিকে মোড় নিয়েছে, যা আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। হ্যাঁ, এই অংশটা বেশ গভীর এবং কিছুটা বিতর্কিত বটে, তাই না? লেখক একদিকে চরমোনাইয়ের রাজনৈতিক কৌশলের তীব্র সমালোচনা করছেন, কিন্তু অন্যদিকে তাদের আধ্যাত্মিক চর্চার অর্থাৎ তাজকিয়া বা আত্মশুদ্ধির পদ্ধতির প্রশংসা করছেন। তিনি বলছেন, এই ফিতনার যুগে আত্মশুদ্ধির জন্য পীরের মুরিদ হওয়া একটি ভালো শিক্ষা পদ্ধতি। এটা তো একটা প্যারাডক্সের মতো শোনে। একদিকে রাজনৈতিক ব্যর্থতার কড়া সমালোচনা, অন্যদিকে আধ্যাত্মিক পথের প্রশংসা। লেখককে এই দুটোকে আলাদা করতে চাইছেন? ঠিক তাই।
এবং এখানে তিনি একটা ব্যক্তিগত কিন্তু খুবই উস্কানিমূলক প্রস্তাব রেখেছেন। তিনি তার নিজের অবস্থান তুলে ধরে বলছেন, রাজনীতি করব জামায়াতের, কিন্তু জিকির ওয়াজ শুনতে যাব চরমোনাই। ওয়াও! এটা কিন্তু চরমোনাইয়ের অনুসারীদের জন্য একটা বিরাট উভয় সংকট তৈরি করে। অবশ্যই। লেখক বলছেন, রাজনীতি আর আত্মশুদ্ধিকে দুটো আলাদা জগৎ হিসেবে দেখতে হবে। কিন্তু এটা কি আদৌ সম্ভব? একজন ব্যক্তি কি তার রাজনৈতিক পরিচয় আর আধ্যাত্মিক পরিচয়কে এভাবে দুটো ভিন্ন বাক্সে বন্দী করে রাখতে পারে? কঠিন প্রশ্ন। যেখানে তার পীর বা আধ্যাত্মিক নেতা এক রাজনৈতিক দর্শনের কথা বলছেন আর সে ভোট দিচ্ছে সম্পূর্ণ ভিন্ন একটি দলকে, এটা তো এক ধরনের পরিচয় সংকট তৈরি করবে। এই বিশ্লেষণটি ঠিক এই জটিল প্রশ্নটাই সামনে আনছে। লেখকের মতে এটাই নাকি বাস্তব, এটাই সময়ের দাবি এবং এটাই বেটার। তার মানে তিনি চরমোনাইয়ের অনুসারীদের জন্য একটা ফর্মুলা বাতলে দিচ্ছেন। হ্যাঁ, অনেকটা সেরকমই। রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকতে হলে দাড়িপাল্লা প্রতীকে অর্থাৎ জামায়াতকে ভোট দাও, আর আধ্যাত্মিক শান্তির জন্য চরমোনাইয়ের কাছে যাও। এটা একটা অত্যন্ত বিভাজিত পরিচয়ের ধারণা আর কি। এর পরিণতি কি হতে পারে যদি অনুসারীরা সত্যি এই পথ বেছে নেয়? এর দুটো দিক থাকতে পারে। একদিকে এটা হয়তো অনেক অনুসারীকে একটা বাস্তবসম্মত সমাধান দিতে পারে, যারা রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হতে চায় না, আবার তাদের আধ্যাত্মিক চর্চাও ছাড়তে চায় না। আর অন্যদিকে এটা চরমোনাইর রাজনৈতিক প্রকল্পকে পুরোপুরি ধ্বংস করে দেবে, কারণ তাদের অনুসারীরা যদি অন্য দলকে ভোট দেয়, তাহলে তাদের আর রাজনৈতিক শক্তি বলে কিছু অবশিষ্ট থাকবে না। তারা কেবল একটি আধ্যাত্মিক সংগঠনে পরিণত হবে। একদম, রাজনীতি থেকে সম্পূর্ণ আলাদা। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? মূল বিষয়টা কি দাঁড়ালো? মূল বিষয়টা হলো, এই বিশ্লেষণ অনুযায়ী চরমোনাই একটি কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে, যেখানে তাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং মাঠের বাস্তবতার মধ্যে বিস্তর ফারাক। আর জামাত জোট থেকে বেরিয়ে আসার একটি কৌশলগত সিদ্ধান্ত তাদের রাজনৈতিকভাবে প্রায় অপ্রাসঙ্গিক করে তুলেছে। হ্যাঁ, তাদের আধ্যাত্মিক প্রভাব হয়তো এখনও অনেক মানুষের কাছে অটুট আছে, কিন্তু রাজনীতির ময়দানে তারা তাদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে। তার মানে রাজনীতি এবং আত্মশুদ্ধি এই দুটিকে একসাথে মেলানোর যে প্রকল্প তাদের ছিল, সেটা হয়তো ব্যর্থ হতে চলেছে। এই বিশ্লেষণটি অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। আর সবশেষে এটা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। কি প্রশ্ন? একজন ব্যক্তি বা একটি গোষ্ঠীর জন্য তাদের আধ্যাত্মিক পরিচয় এবং রাজনৈতিক পরিচয়কে কি সত্যি এভাবে আলাদা করা সম্ভব? যদি সম্ভব হয়, তাহলে এই মডেলটি কি ধর্মভিত্তিক রাজনীতির ভবিষ্যতের জন্য নতুন কোনো দিকনির্দেশনা দেয়? যেখানে মানুষ তার রাজনৈতিক পছন্দের জন্য একটি দলকে এবং আত্মিক শান্তির জন্য অন্য একটি দলকে বেছে নেবে। এই ভাবনাটা হয়তো আরও গভীর এবং দীর্ঘ আলোচনার জন্ম দেবে।